যাই হোক, তাহলে আমাদের দর্শনের কটা চ্যাপ্টার হয়েছে? এর মধ্যে পাঁচটা অধ্যায়। কি কি? প্রথম দ্রব্য, দ্বিতীয় কার্যকারণ, কি কার্যকারণ, 3 নম্বর দেহ মন সমস্যা, 4 নম্বর বেদান্ত দর্শন, 5 নম্বর আত্মহত্যা ও কৃপা হত্যা। তারপরে আজকে 6 নম্বর অধ্যায় কি? পরিবেশ নীতিবিদ্যা। পরিবেশ নীতিবিদ্যা ও তার প্রয়োগ। বুঝতে পেরেছো? ক্লাস 12 এর 3rd সেমিস্টার। কটা এমসিকিউ আসবে? 40টা। খুব ভালো করে চ্যাপ্টার গুলো করবে, অসুবিধা আছে? তাহলে কি আমাদের আজকে আলোচ্য বিষয় কি? 6 নম্বর অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা। এই চ্যাপ্টারটা একদম ইজি। যদি বুঝতে পেরে যাস, কোশ্চেন গুলো খুব সহজে আনসার হবে। আর কোশ্চেনের অপশন গুলো থাকে একদম সহজ সহজ। কিন্তু যদি বুঝতে না পারিস, মুখস্থ এটা হবে না। এই চ্যাপ্টারটা মুখস্থ কোনোভাবেই পসিবল নয়। পরিবেশ নীতিবিদ্যা, তার প্রয়োগ। তাহলে দেখা যাক পরিবেশ নীতিবিদ্যা কি, এর মূল লক্ষ্য কি। পরিবেশ নীতিবিদ্যা পরিবেশের ভালো মন্দ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই পরিবেশ নীতিবিদ্যা বলে। পরিবেশ মানে কি? এনভায়রনমেন্ট। পরিবেশ তো আমরা জানি, আমাদের চারপাশের গাছপালা, নদী নালা যা কিছু আছে, এটা হচ্ছে পরিবেশ। আর নীতিবিদ্যা এথিক্স। নীতিবিদ্যা এথিক্স। নীতিবিদ্যা মানে কি? কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা মন্দ, এইটা হচ্ছে নীতি। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে পরিবেশ নীতিবিদ্যা কি হবে? পরিবেশের জন্য কোন জিনিসটা ভালো, পরিবেশের জন্য কোন জিনিসটা খারাপ, সেটা আমরা এখান থেকে জানবো। এই আজকের আলোচ্য বিষয় হলো এটাই, পরিবেশ নীতিবিদ্যা। তাই বলা হচ্ছে, দেখো, পরিবেশের ভালো মন্দ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই পরিবেশ নীতিবিদ্যা বলে। মানুষ ছাড়া অন্যান্য প্রাণী কেবল বেঁচে থাকার জন্যই প্রকৃতিকে ব্যবহার করে, বেঁচে থাকার জন্যই প্রকৃতিকে ব্যবহার করে। কিন্তু মানুষ সভ্যতার অগ্রগতি, মানুষ কিসের জন্য ব্যবহার করে? সভ্যতার অগ্রগতি ও বিলাসিতার জন্য প্রকৃতির ব্যাপক ক্ষতি করছে। মানুষ কি করছে? সভ্যতার অগ্রগতি, উন্নত হতে হবে, সেই জন্য 5 স্টার হোটেল খোলার জন্য বনভূমি কি করছে? শেষ করে দিচ্ছে। বুঝতে পেরেছো কি বললাম? সেটা কিসের জন্য? বিলাসিতার জন্য। 5 স্টার হোটেলে তো প্রয়োজন নেই, কিন্তু তবুও সেটা করতে হবে কিসের জন্য? মানুষ বিলাসিতার জন্য এগুলো করছে, পরিবেশকে কি করছে? নষ্ট করছে। অসুবিধা আছে? এইবার তাহলে দেখো পরিবেশের ধারণা ও প্রকারভেদ। পরিবেশের ধারণা কি? একটা হচ্ছে প্রাকৃতিক দিক। প্রাকৃতিক দিক কি? নদী নালা পাহাড় পশু পাখি এগুলো। আর একটা মনুষ্য সৃষ্ট বা কৃত্রিম দিক। মনুষ্য সৃষ্ট কোনগুলো? কলকারখানা, শহর, এগুলো কাদের সৃষ্ট? মনুষ্য সৃষ্ট। সেই জন্য প্রাকৃতিক দিকগুলোকে কি করতে হচ্ছে? আমাদের নষ্ট করতে হচ্ছে। বুঝতে পেরেছো কি বললাম? সংকীর্ণ অর্থে পরিবেশ বলতে কেবল প্রাণী ও উদ্ভিদকে বোঝায়। সংকীর্ণ প্রাণী উদ্ভিদ, মনুষ্য সৃষ্ট জিনিস বাদ দিয়ে, মানুষের সৃষ্ট জিনিসগুলো বাদ দিয়ে। ব্যাপক অর্থে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট উভয় উপাদানই পরিবেশের অন্তর্ভুক্ত। ঠিক আছে? অসুবিধা আছে? সংকীর্ণ অর্থে কাকে কাকে জানি? পরিবেশ কি? প্রাণী আর উদ্ভিদ। আর ব্যাপক অর্থে কি? তার মধ্যে মনুষ্য সৃষ্ট জিনিসও পড়ছে। অসুবিধা আছে? এরপরে দেখো বাস্তুতন্ত্র ও একে অপরের উপর নির্ভরতা। বাস্তুতন্ত্র ও একে অপরের উপর কি? নির্ভরতা। পৃথিবীতে মানুষ একা বাঁচতে পারে না। পৃথিবীতে মানুষ একা বাঁচতে পারে? বাঁচতে পারে না। বাস্তব উদাহরণ কি? ফসলের মাঠে কীট পতঙ্গ না থাকলে, ফসলের যে জমি তাতে যদি কীট পতঙ্গ না থাকে, তাহলে ফুলে পরাগযোগ ঘটবে না, ফলে ফসল উৎপন্ন হবে না, এবং মানুষ খাদ্যভাবে কি হবে? মারা যাবে। অসুবিধা আছে? তাহলে বাস্তুতন্ত্র কিন্তু আমাদের দরকার। সমস্ত প্রাণী জগৎকে আমাদের কি করতে হবে? বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য শুধু মানুষ বেঁচে থাকলে হবে না, মানুষের সাথে সমস্ত পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ সমস্ত কিছুকে, যত জীব আছে সবাইকে বেঁচে থাকতে হবে, তবেই পরিবেশের ভারসাম্য বাস্তুতন্ত্র বজায় থাকে। বুঝতে পারছি? তাহলে আমরা সবাই পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে বেঁচে আছি, একেই বাস্তুতন্ত্র বলে। তাহলে বাস্তুতন্ত্র কাকে বলে আমরা অনেক পড়ে এসেছি ছোটবেলা থেকে, বলার কিছু নেই। এটার সাথে এগুলো আগেই বেশিরভাগ পড়া। এইবার এখান থেকে কোশ্চেন আসবে পরিবেশ নীতিবিদ্যার ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রথম 1973 খ্রিস্টাব্দে রিচার্ড, এটা কি হবে? রিচার্ড রাউডলি বিশ্ব দর্শন কংগ্রেসের প্রথম অধিবেশে, কংগ্রেসের প্রথম
প্রথম পরিবেশ নীতিবিদ্যা বা বিশ্ব নীতিবিদ্যা প্রসঙ্গটি উপস্থাপন করে কে? রিচার্ড রাউটলি। পরিবেশ নীতিবিদ্যাটা কোথায়? কংগ্রেসে। কংগ্রেসটা কোথায়? আমাদের রাহুল গান্ধী কংগ্রেস, তাই তো না? কংগ্রেস হচ্ছে, কংগ্রেস কারুর মনে আছে এখানে? অনেকেরই তো পলিটিক্যাল সায়েন্স আছে। কংগ্রেস কি? কংগ্রেস পলিটিক্যাল সায়েন্সের সাথে যুক্ত আছে। জানিস কংগ্রেস কি? কংগ্রেস হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএস এর পার্লামেন্ট। ইউএস এর যে পার্লামেন্ট তার নাম কি? কংগ্রেস। কংগ্রেসের কটা কক্ষ? দুটো কক্ষ, সিনেট আর জনপ্রতিনিধি সভা। ওখানে কি তৈরি হয়? আইন তৈরি হয়। আমাদের ভারতে যেমন পার্লামেন্ট, পার্লামেন্টের দুটো কক্ষ, রাজ্যসভা লোকসভা দিল্লিতে আছে। ওখানেও মার্কিন যুক্তরাষ্ট্রে কি আছে? কংগ্রেস আছে, যেখানে আইন তৈরি হয়। কংগ্রেসের কটা কক্ষ? দুটো কক্ষ, সিনেট আর জনপ্রতিনিধি সভা। বুঝতে পেরেছো? সেই কংগ্রেসের প্রথম পরিবেশ নীতিবিদ্যা ও বিশ্ব নীতিবিদ্যা প্রসঙ্গটি উপস্থাপন করে কে? রিচার্ড রাউটলি। অসুবিধা আছে? রিচার্ড রাউটলি। তাহলে পরিবেশ নীতিবিদ্যা এই কথাটা উপস্থাপন করে। আচ্ছা, পরে 1979 খ্রিস্টাব্দে তৃতীয় হোমস রলস্টন কি করে? এনভায়রনমেন্টাল এথিক্স নামক প্রথম আন্তর্জাতিক পত্রিকা প্রকাশ করেন এবং একই নামে একটি গ্রন্থ রচনা করেন। কে করেন এটা? একটা হচ্ছে রিচার্ড রাউটলি, আর একটা হচ্ছে তৃতীয় হোমস রলস্টন। এই দুজনের বক্তব্য মনে থাকবে। এগুলো শর্ট টাইপ কোশ্চেন আসতে পারে। এইবার দেখো, যখনই আমরা পরিবেশ নীতিবিদ্যা করব, পরিবেশের মধ্যে দুটো মতবাদ পড়বো। একটা হচ্ছে মানব কেন্দ্রিক মতবাদ আর একটা হচ্ছে অমানব কেন্দ্রিক মতবাদ। একটা মানব কেন্দ্রিক মতবাদ আর একটা অমানব কেন্দ্রিক মতবাদ। এই জিনিস দুটো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। মানব কেন্দ্রিক মতবাদ জিনিসটা কি? মানব কেন্দ্রিক মতবাদ, এই মতবাদ অনুসারে জগতের সবকিছুর কেন্দ্রে কি আছে? মানব জাতি। এবং সমস্ত নৈতিকতার ধারণা মানুষের ক্ষেত্রে সীমাবদ্ধ। মোদ্দা কথায় জেনে নাও মানব কেন্দ্রিক মতবাদটা, তারপরে আমরা জানবো মানব কেন্দ্রিক আর অমানব কেন্দ্রিক। মানব কেন্দ্রিক মতবাদ মানে কি? এই গোটা প্রকৃতি, সমস্ত কিছু আছে কিসের জন্য? মানুষের জন্য। আমরা মানুষ, এই মানব জাতির জন্যই গোটা প্রকৃতির সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মানব কেন্দ্রিক মতবাদ। এবারে এক্সাম্পল পাবো। মানুষ ডেভেলপ করবে, উন্নতি করবে। ধরো একটা হসপিটাল হবে, হসপিটালটা কি করবে? মানুষের রোগ জ্বালা ঠিক করার জন্যই তো, এই জন্য হসপিটালটা হচ্ছে। কিন্তু বলছে হসপিটালটা একটা বন, হাজারটা গাছ কেটে হবে। মানব কেন্দ্রিক মতবাদ বলবে এটা ঠিক আছে, 1000টা গাছ কেটে হসপিটালটা বানানো হোক। এটাতে তাহলে কাদের লাভ হবে? মানুষের জন্য করা হচ্ছে। এটা কাদের জন্য করা হচ্ছে? মানুষের জন্য। এইবার মানব কেন্দ্রিকের অপোজিটে কি আছে? অমানব কেন্দ্রিক মতবাদ। অমানব কেন্দ্রিক মানে কি? মানুষ ছাড়াও আরো যে উদ্ভিদ, বিভিন্ন জীবরা আছে, সবারই বেঁচে থাকার অধিকার আছে। সবার একটা করে শতমূল্য আছে। মানে শতমূল্য মানে কি বলতো? শতমূল্য মানে হচ্ছে নিজস্ব ভ্যালু। প্রত্যেকের নিজস্ব কি আছে? নিজস্ব একটা ভ্যালু আছে। বুঝতে পেরেছো কি বললাম? তাই বলছে শুধু মানুষ নয়, মানুষ ছাড়াও আরো জীবজন্তু যত আছে পৃথিবীতে, সবার বেঁচে থাকার অধিকার আছে সমান। তারা মানুষের জন্য বেঁচে আছে সেটা না, তাদের নিজস্বতা আছে। প্রত্যেকের কি আছে? নিজস্বতা আছে। একটা বাঘের বেঁচে থাকার অধিকার আছে, একটা মানুষেরও যেমন বেঁচে থাকার অধিকার আছে, একটা বাঘেরও বেঁচে থাকার অধিকার আছে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তার মানে কি হচ্ছে? মানব কেন্দ্রিক মতবাদটা কি বলছে? শুধু মানব সেন্ট্রিক। বুঝতে পেরেছো? মানে মানুষ কেন্দ্রিক, মানুষ বেঁচে থাকবে সেই জন্য প্রকৃতিকে মানুষ কি করছে? ব্যবহার করছে। সেটা ঠিক, প্রকৃতি নষ্ট হয়ে যাক কিচ্ছু এসে যায় না, মানুষকে ভালো থাকতে হবে। এটা কি বলে? কারা বলে? মানব সেন্ট্রিক বা মানব কেন্দ্রিক মতবাদ। এটা কি? মানব কেন্দ্রিক মতবাদ। বুঝতে পেরেছো? আর অমানব কেন্দ্রিক মতবাদটা কি বলছে? মানুষ ছাড়াও আরো যে প্রকৃতিতে সমস্ত জীবজন্তু আছে, তাদের সবাইকে কি করতে হবে? সবার বেঁচে থাকার অধিকার আছে, সবার নিজস্ব শতমূল্য আছে।
ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছো দুটো? এবার দেখা যাক মানব কেন্দ্রিক মতবাদ। এই মতবাদ অনুসারে জগতের সবকিছুর কেন্দ্রে আছে কে? মানব জাতি। এবং সমস্ত নৈতিকতার ধারণা মানুষের ক্ষেত্রেই সীমাবদ্ধ। সমস্ত নৈতিকতার ধারণা, নৈতিক দিক কাদের জন্য? মানুষের জন্য। তুই পশুকে মেরে দিচ্ছিস কোনো ব্যাপার না, গাছ কেটে দিচ্ছিস কোনো ব্যাপার না, মানুষকে কিছু করা যাবে না। মানুষের কথা এলেই নৈতিক হয়ে যায় সবাই। মানুষের কোনো ক্ষতি হলে, একটা মানুষ মরে গেলে ভাবরে কেন মরলো, ওকে কেন মারা হলো, কিন্তু তুই গাছ কেটে ফেলছিস, গাছকে মেরে দিচ্ছিস, কোনো ব্যাপার না। মানব কেন্দ্রিক মতবাদে শুধু মানুষকেই দেখবে। বোঝাতে পারছি? একমাত্র মানুষেরই স্বতন্ত্র অস্তিত্ব বর্তমান। কেননা মানুষই কেবল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। কে বলেছে? অ্যারিস্টটল। এই উক্তিগুলো আসতে পারে। এটা কি মানব কেন্দ্রিক মতবাদের উক্তি? ঠিক আছে। প্রাণী জগতের সৃষ্টি হয়েছে কেবলমাত্র মানুষের ভোগের জন্যই। মানে মুরগি কেটে খাচ্ছি, তারপরে খাসি কেটে খাচ্ছি, বুঝতে পেরেছো? অসুবিধা আছে তো? এইগুলো ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমরা খাচ্ছি। তো কি বলছে? প্রাণী জগতের সৃষ্টি কি জন্য হয়েছে? কেবলমাত্র মানুষের ভোগের জন্যই। কে বলছে? সেন্ট টমাস অ্যাকুইনাস। কে? সেন্ট টমাস অ্যাকুইনাস। মানুষ যেহেতু চেতন প্রাণী, মানুষ কি চেতন প্রাণী, তাই কেবলমাত্র মানুষেরই নৈতিক মর্যাদা আছে। কে বলেছে? ডেকার্ট, রেনে ডেকার্ট। মানুষেরই একমাত্র নৈতিক মর্যাদা আছে, মনুষ্যতর প্রাণীর কোনো নৈতিক মর্যাদা নেই। কে বলছে? কান্ট, বিচারবাদী দার্শনিক কান্ট। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এরা কি? এরা হচ্ছে মানব কেন্দ্রিক মতবাদের প্রবক্তা। এরা কি? মানব কেন্দ্রিক মতবাদকে স্বীকার করে। ঠিক আছে? অসুবিধা আছে? এইবারে আছে অমানব কেন্দ্রিক মতবাদ। এবার কি আছে? অমানব কেন্দ্রিক মতবাদ। দেখো পুরো প্রকৃতির মধ্যে আছে অমানব কেন্দ্রিক। ঠিক আছে? শুধু মানুষই ভোগ করবে এটা হবে না। মানুষ ছাড়াও কি বলেছি, আরো যে সমস্ত পৃথিবীতে যে সমস্ত পশু পাখি জন্তু জানোয়ার যারাই আছে সবারই বেঁচে থাকার অধিকার। সবাই এদিকে কনসেন্ট্রেট করো, সবারই বেঁচে থাকার অধিকার আছে। তাহলে দেখা যাক অমানব কেন্দ্রিক মতবাদ। এই মতবাদ অনুসারে মানুষের যেমন শতমূল্য আছে, শতমূল্য মানে নিজস্ব ভ্যালু। বুঝতে পেরেছো? তাহলে মানুষের যেমন শতমূল্য আছে তেমনি জগতের অন্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদেরও শতমূল্য আছে। মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের গুরুত্ব আছে, ভ্যালু আছে, তেমনি আরো যে পশু পাখি জীব জন্তু সবাই আছে তাদেরও কি আছে? ভ্যালু আছে, নিজস্ব বেঁচে থাকার অধিকার আছে। ওরা শুধু মানুষের জন্য বেঁচে থাকবে, মানুষকে সেবা করার জন্য বেঁচে থাকবে, ওদের বিলাসিতার জন্য বেঁচে থাকবে সেটা নয়। বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার হচ্ছে? ওদেরও নিজস্ব বেঁচে থাকার অধিকার আছে। প্রাণী কেন্দ্রিক। এইবার অমানব কেন্দ্রিক মতবাদকে কি বলা হয়? দুভাগে ভাগ করা যায়, তিন ভাগে। প্রাণী কেন্দ্রিক মতবাদ, জীব কেন্দ্রিকতাবাদ আর বাস্তু কেন্দ্রিকতাবাদ। অমানব কেন্দ্রিককে কভাবে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি? প্রাণী কেন্দ্রিকতাবাদ, জীব কেন্দ্রিকতাবাদ আর হচ্ছে বাস্তু কেন্দ্রিকতাবাদ। প্রাণী কেন্দ্রিকতাবাদ মানে জগতের প্রতিটি প্রাণীর নৈতিক মর্যাদা লাভের অধিকার আছে। জীব কেন্দ্রিকতাবাদ মানে প্রতিটি সংবেদনশীল জীবেরই নৈতিক মর্যাদা লাভের অধিকার আছে। আর বাস্তু কেন্দ্রিকতাবাদ মানে সমগ্র পরিবেশের নৈতিক মর্যাদা লাভের অধিকার আছে। তাহলে এটা হয়ে গেল কি? অমানব কেন্দ্রিক মতবাদ। পিটার সিঙ্গার একান্ত প্রয়োজনীয় না হলে শুধুমাত্র সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, একান্ত প্রয়োজনীয় না হলে শুধুমাত্র সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট করা উচিত নয়। কেউ কথা বলো না। একান্ত প্রয়োজনীয় না হলে শুধুমাত্র সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট করা উচিত নয়। কে বলেছে? পিটার সিঙ্গার। আর হোমস রলস্টন কি বলেছে? যেহেতু প্রাকৃতিক উপাদানগুলির বিকল্প খোঁজা সম্ভব নয়, তাই মানুষের উচিত পরিবেশকে নৈতিকতার গণ্ডিতে আনা। এটা কে বলেছে? হোমস রলস্টন। বুঝতে পেরেছো? তাহলে এরা কাদেরকে স্বীকার করে? এরা পরিবেশ নীতিবিদ্যার কথা বলে, তাই অমানব কেন্দ্রিক মতবাদের ওপর বেশি জোর দেয়। তাহলে আমরা যদি ভালো মন্দ বিচার করি, কোন মতবাদটা বেশি গুরুত্বপূর্ণ? অমানব কেন্দ্রিক মতবাদ। এটা দর্শনে বোঝার। দেখ, মানব কেন্দ্রিক মতবাদ হচ্ছে মনুষ্য সেন্ট্রিক,
মানে মানুষকে নিয়ে কথা বলেছে, শুধুমাত্র মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের কথা বলেছে, সেই জন্য প্রকৃতিকে বিসর্জন দিয়ে দাও, কোনো ব্যাপার না। ঠিক আছে, বুঝতে পারছিস কথাটা কি বলতে চাইছি? এইরকম ভাবেই কোশ্চেন আসবে, চারটে পয়েন্ট তুলে দেবে, তোদেরকে নির্বাচন করতে হবে যে চারটে পয়েন্ট। এমসিকিউ প্র্যাকটিস করে লাভ নেই, আগে এইগুলো বুঝতে হবে যে মানব কেন্দ্রিক মতবাদটা কিসের ওপর? মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের কথা বলছে। মানুষ প্রকৃতিকে ব্যবহার করছে, প্রকৃতির কোনো নিজস্ব ভ্যালু নেই, নিজস্ব শতমূল্য নেই। কিন্তু অমানব কেন্দ্রিক মতবাদ কি বলছে? প্রকৃতির প্রত্যেকটা জীব জন্তু থেকে শুরু করে সবার নিজস্ব শতমূল্য আছে, নিজস্ব একটা ভ্যালু আছে, শুধু মানুষ নয়। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে তাহলে? দুটো মতবাদ, মানব কেন্দ্রিক আর অমানব কেন্দ্রিক। অমানব কেন্দ্রিক আবার তিন প্রকার, কি কি? প্রাণী কেন্দ্রিকতাবাদ, জীব কেন্দ্রিকতাবাদ আর বাস্তু কেন্দ্রিকতাবাদ। অসুবিধা আছে? এর মতবাদের প্রবক্তা কারা? পিটার সিঙ্গার, হোমস রলস্টন। ঠিক আছে, এদের উক্তিগুলো পরীক্ষায় আসতে পারে, অসুবিধা নেই তো? তাহলে পরিবেশ নীতিবিদ্যা ইজি মনে হচ্ছে তো? ব্যাস, এইবারে দেখো, এইবারে হচ্ছে গভীর বাস্তুবিদ্যা আর ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা। গভীর বাস্তুবিদ্যা আর ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা। গভীর বাস্তুবিদ্যা কি? গভীর বাস্তুবিদ্যা পরিবেশের স্বার্থে পরিবেশকে সংরক্ষণ করতে বলে। গভীর বাস্তুবিদ্যা কি বলে? পরিবেশের স্বার্থে পরিবেশকে সংরক্ষণ করতে হবে, কারণ পরিবেশের শতমূল্য আছে, মানুষের স্বার্থ এখানে কি? গৌণ। গভীর বাস্তুবিদ্যা পরিবেশের জন্য পরিবেশকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। কিরকম? দেখ, আজকে যদি গাছ, 1000টা গাছ কেটে দেওয়া হয়, তাহলে গিয়ে 1000টা যদি গাছ কাটা হয়, সেই এরিয়াটার মধ্যে অক্সিজেনের কমতি পড়বে তো, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। যখনই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে, তখন ওইখানটা কি হবে? দূষণ বেশি হবে। দূষণ যখনই বেশি হবে, ছোট ছোট কীট পতঙ্গ আস্তে আস্তে মরতে শুরু করবে। প্রত্যেকটা জিনিস একটা অপরের সাথে বাস্তুতন্ত্র কি জড়িয়ে। সেই জন্য গভীর বাস্তুতন্ত্র কি বলে? পরিবেশকে আমাদের সংরক্ষণ করতে হবে। কাকে করতে হবে? পরিবেশকে সংরক্ষণ করতে হবে। গভীর বাস্তুবিদ্যা পরিবেশের স্বার্থে। কার স্বার্থে? পরিবেশের স্বার্থেই পরিবেশকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। এটাকে কি বলে? গভীর বাস্তুবিদ্যা, গভীর বাস্তুতন্ত্র। ক্লিয়ার? অসুবিধা আছে? আর ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা কি? এই মতবাদ অনুসারে বিশ্ব প্রকৃতি এক বৃহৎ পরিবার। বিশ্ব প্রকৃতি কি? এক বৃহৎ পরিবার, আর যা কিছু এই বৃহৎ প্রকৃতি পরিবারের স্বার্থ ও স্থায়িত্ব রক্ষা করে তাই ভালো। তাই কি? ভালো। অসুবিধা আছে? আচ্ছা, গভীর বাস্তুবিদ্যা শোনো, গভীর বাস্তুবিদ্যার প্রবক্তা হচ্ছে আর্নেনেস। কে? আর্নেনেস। আর ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা এর প্রবক্তা হচ্ছে আল্ডো লিওপোল্ড। কে? আল্ডো লিওপোল্ড। তাহলে দুজন মনে থাকবে। কি বললাম? গভীর বাস্তুবিদ্যার প্রবক্তাকে আর্নেনেস, গভীর বাস্তুবিদ্যার প্রবক্তা গভীর বাস্তুবিদ্যার প্রবক্তা, কথা বলো না কেউ, আর্নেনেস। গভীর বাস্তুবিদ্যার প্রবক্তাকে আর্নেনেস। আর ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা এর প্রবক্তা হচ্ছে আল্ডো লিওপোল্ড। লিওপোল্ড। ঠিক আছে, বুঝতে পেরেছো? গভীর বাস্তুবিদ্যা প্রবক্তাকে আর্নেনেস, আর ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা প্রবক্তা আল্ডো লিওপোল্ড। অসুবিধা নেই তো? বুঝতে পেরেছো? এবার দেখো, গভীর বাস্তুবিদ্যা তাহলে কি বলছে? পরিবেশের স্বার্থে পরিবেশকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। মানুষের স্বার্থ এখানে কি গৌণ, মানুষের স্বার্থ দরকার নেই। এইবারে ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা কি? এই মতবাদ অনুসারে বিশ্ব প্রকৃতি এক বৃহৎ পরিবার। বিশ্ব প্রকৃতি কি? এক বৃহৎ পরিবার, আর যা কিছু এই বৃহৎ প্রকৃতি বা পরিবারের স্বার্থ ও স্থায়িত্ব রক্ষা করে তাই ভালো। তাহলে গিয়ে মাটি, মানুষ, জল, ভূমি, উদ্ভিদ, প্রাণী সবাইকে রক্ষা করতে হবে। এটা কি? ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা। এটা কি? ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা। আর এটা কি হচ্ছে? এটা
গভীর বাস্তুবিদ্যা, গভীর বাস্তুবিদ্যা। এরপরে পরিবেশ নীতিবিদ্যার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। পরিবেশ নীতিবিদ্যার গুরুত্ব আমরা কি বুঝলাম? পরিবেশ নীতিবিদ্যার গুরুত্ব কি জন্য, কি জন্য দরকার পরিবেশ নীতিবিদ্যা জানা? কে বলতে পারবে পরিবেশ নীতিবিদ্যার গুরুত্ব কি? তাহলে পরিবেশকে আমাদের কি করতে হবে? রক্ষা করতে হবে, তাই না? সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে স্থিতিশীল উন্নয়ন। পরিবেশকে আমরা ব্যবহার করব, কিন্তু ব্যবহার করব কিসের জন্য? আমরা বর্তমান প্রজন্ম পরিবেশকে ব্যবহার করবে, কিন্তু এমন ভাবে ব্যবহার করবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু বেঁচে থাকে। মানে ভবিষ্যৎ, এটাকেই বলা হয় স্থিতিশীল উন্নয়ন। বুঝতে পেরেছো? কেমন? ধরো একটা পুকুরে মাছ আছে, 1000টা মাছ আছে। আমি কি বললাম? সুযোগ পেয়েছি, একবারে পুরো জাল ফেলে 1000টা মাছকেই ধরে নিলাম। ঠিক আছে, ধরে নিলাম, তাহলে একটাও মাছ পুকুরে থাকলো না, পরে আর ওই পুকুরে মাছই পাওয়া যাবে না। কিন্তু আমি যদি 1000টা মাছ একবারে না ধরে শুধু 50টা বা 100টা মাছ ধরি, 100টা মাছ ধরলাম বা 200টা ধরলাম, তাহলে গিয়ে সেই পুকুরের বাস্তুতন্ত্র, ওদের প্রজননটা কি থেকেই যাবে, তাই কখনো শেষ হবে না। মাছ কি হবে না? শেষ হবে না। বুঝতে পেরেছো কি বললাম? এটাকে কি বলা হয়? এটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। মানে পরিবেশকে কি করবে? পরিবেশকে এমন ভাবে বর্তমান প্রজন্ম ব্যবহার করবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ কি হবে? যেন বেঁচে থাকে। বুঝতে পেরেছো কি বললাম? এইবার পরিবেশ নীতিবিদ্যার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি? প্রকৃতির যে শতমূল্যবান, প্রকৃতি যে নিজস্ব মূল্য আছে, সেই জ্ঞান আমরা পরিবেশ নীতিবিদ্যার আলোচনা থেকে পাই, অসুবিধা নেই। দ্বিতীয়ত, পরিবেশ নীতিবিদ্যা পরিবেশ, প্রজাতি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রয়োজনীয়তা সম্বন্ধে আগত করায় এবং পরিবেশ বান্ধব কার্য সাধনে উৎসাহিত করে। পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে আমরা যত পড়বো তত কি পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়বে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে সবাই এবার গাছ লাগাতে শুরু করবে। আচ্ছা, পরিবেশ নীতিবিদ্যার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। পরিবেশগত নীতিবিদ্যা মানুষকে পরিবেশের প্রতি তাদের কার্যকলাপের প্রভাব সম্পর্কে অনেক বেশি সচেতন করে। চতুর্থত, পরিবেশ নীতিবিদ্যা প্রকৃতির সমস্ত চেতন বস্তুর মধ্যে যে অন্তর্নিহিত সম্পর্ক আছে তার উপর গুরুত্ব আরোপ করে। হোমস রলস্টন, পরিবেশ নীতিবিদ্যা হলো প্রাকৃতিক জগতে বিদ্যমান মূল্যের একটি সুবিন্যস্ত পর্যালোচনা ও মূল্যায়ন। তাহলে হোমস রলস্টন কি বলছে? পরিবেশ নীতিবিদ্যা হলো প্রাকৃতিক জগতে বিদ্যমান মূল্যের একটি সুবিন্যস্ত পর্যালোচনা ও মূল্যায়ন এবং সেই সঙ্গে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ ও বিভিন্ন প্রজাতির প্রতি কর্তব্যবোধের এক নিবিড় অনুসন্ধান। এটা কে বলছে? এটা বলছে হোমস রলস্টন। আর আলবার্ট সোয়েবজার কে বলছে? আমার প্রাণ আছে যা বাঁচতে আগ্রহী অসংখ্য প্রাণের মাঝে। ঠিক আছে, অসংখ্য প্রাণের মাঝে, একাই বাঁচবো এরকম কোনো কথা নয়। এই উক্তিগুলো জাস্ট একটু মনে রাখবে তাহলেই হবে। পরিবেশের অবনমন বনাম সম্পদের বিনাশ, সম্পদের বিনাশ। দেখো, পরিবেশের অবনমন, পরিবেশ কি হচ্ছে? পরিবেশকে নষ্ট করা হচ্ছে, পরিবেশের অবনমন করছে, সঙ্গে সম্পদের কি হচ্ছে? প্রাকৃতিক সম্পদের কি হচ্ছে? বিনাশ হচ্ছে। পরিবেশের অবনমন, মানুষের অত্যাচার, রাসায়নিক সার ও জীবাশ্ম জ্বালানির ফলে প্রকৃতি যখন তার ভারসাম্য হারায়। প্রাকৃতিক সম্পদের কি হচ্ছে? বিনাশ। মানুষের উন্নয়নমূলক কাজের ফলে প্রাকৃতিক সম্পদের পরিমাণ ও গুণগত মান উভয়ই কমে যাওয়া। উভয় ক্ষেত্রেই পরিবেশের ক্ষতি হয়। উভয় ক্ষেত্রে কি হয়? পরিবেশের ক্ষতি হয় এবং এই চরম ফল মানুষকেই ভোগ করতে হয়। এই দিন দিন যে এত গরম বাড়ছে, কিসের জন্য? মানুষের জন্য। মানুষই সব কি করছে? গাছপালা সবকিছু কেটে উড়িয়ে দিচ্ছে। এই জন্য মানুষই পরিবেশের কি করছে? ক্ষতি করছে, যার জন্য এত মানুষকেই সবকিছু ভোগ করতে হবে। বুঝতে পেরেছো? মানুষ নিজেরই ক্ষতি করছে পরিবেশের ক্ষতি করে, গাছ কেটে। তাহলে পরিবেশে যখন ক্ষতি করছে, তাহলে মানুষকেই সেটা ভোগ করতে হবে। এটা আমরা বুঝতে পারছি না। এখন যখনই গাছ লাগানোর কথা বলা হয়, তখন আমাদের মধ্যে একটা সামান্য একটা ধারণা আছে যে গাছ লাগিয়ে কি হবে, এই একটা ব্যাপার। কিন্তু যাই হোক, এর প্রকারভেদ কি কি? উদারনৈতিক সম্প্রসারণ। কি কি? উদারনৈতিক সম্প্রসারণ কি? পরিবেশ নীতিবিদ্যা মূলত 3টি ভাগে বিভক্ত। পরিবেশ নীতিবিদ্যা কটা ভাগে বিভক্ত?
তিনটি। এটা হচ্ছে তার প্রথমটি হলো উদারনৈতিক সম্প্রসারণ। প্রথমটি কি? উদারনৈতিক সম্প্রসারণ। এই প্রকারটিতে আলোচনা করা হয় প্রকৃতির উপর মানুষের অধিকার ঠিক কতটা। প্রকৃতির উপর মানুষের অধিকার ঠিক কতটা। প্রকৃতি তার স্বাভাবিক ক্ষতিপূরণ করতে পারে। প্রকৃতি তার স্বাভাবিক ক্ষতিপূরণ কি করতে পারে? মানে তুই অল্প ক্ষতি করলি, সেটা ক্ষতিপূরণ করা যাবে। কিন্তু মানুষ যদি বিলাসিতার জন্য অতিমাত্রায়, মানে তুই দুটো যদি গাছ কাটিস কাঠ নেওয়ার জন্য, সংগ্রহ করার জন্য গাছের ডালপালাগুলো কাটলি, কোনো ব্যাপার না, ওরকম ভাবে জীবিকা আদিবাসীরা কি করছে, ওইভাবে জীবিকা নির্বাহ করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন পুরো একটা মাল্টিপ্লেক্স তৈরি করবি, সেই জন্য কি করছিস, পুরো সব গাছকে উড়িয়ে দিচ্ছিস একটা বনের, তাহলে গিয়ে সেখানে বনের বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে গিয়ে স্বাভাবিক ক্ষতিপূরণ করতে পারে, কিন্তু মানুষ যদি বিলাসিতার জন্য অতিমাত্রায় সম্পদ ব্যবহার করে তবে তার পূরণ হয় না। পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে মানুষের আচরণ ঠিক কতটা যুক্তিযুক্ত তা এখানে বিচার করা হয়। অসুবিধা আছে? তাহলে উদারনৈতিক সম্প্রসারণ কি বলছে, কতটা পরিবেশকে আমরা ব্যবহার করব সেটা বিচার্য বিষয়, সেটা বিচার্য বিষয়। তারপরে দু নম্বর কি? পরিবেশগত সম্প্রসারণ। 2 নম্বর কি? পরিবেশগত সম্প্রসারণ। কেউ কথা বলো না। বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ও ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করার উপর অধিকতর গুরুত্ব আরোপ করা হয়। এইখানে কি করা হয়, প্রাকৃতিক সম্পদকে কি করতে হবে, যাতে ব্যবহার করতে আমরা পারি, সে তার উপর অধিকতর গুরুত্ব আরোপ করতে হবে। বাস্তব উদাহরণ কি? কীট পতঙ্গ বাঁচিয়ে রাখতে হবে। কীট পতঙ্গ, ব্যাঙ কীট পতঙ্গ খাচ্ছে, ব্যাঙ, সাপ আবার কি খাচ্ছে, ব্যাঙ খাচ্ছে, আবার ময়ূর আবার কি করছে, সাপ খাচ্ছে। এইভাবে কি হচ্ছে, এইভাবে একটা বাস্তুতন্ত্র বেঁচে আছে, বেঁচে রয়েছে। তাই প্রকৃতিতে খাদকের সংখ্যা খাদ্যের থেকে সব সময় কি হয়, কম হয়। সবাই সবার উপর নির্ভরশীল, সবাই কি হয়, সবার উপর নির্ভরশীল। একটি হারিয়ে গেলে পুরো শৃঙ্খল কি পড়বে, ভেঙে পড়বে। অসুবিধা আছে? তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা একটা বাস্তুতন্ত্র, এটা আমরা ছোটবেলায় পড়েছি। 3 নম্বর কি? 3 নম্বর প্রকার হচ্ছে সংরক্ষণ নীতিশাস্ত্র। 3 নম্বর কি? সংরক্ষণ নীতিশাস্ত্র। আজকে আমরা যদি অতিরিক্ত বিলাসিতার জন্য পরিবেশের ধ্বংস করি, তবে আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম এক ভয়ঙ্কর সমস্যার মুখে পড়বে। এটাই হচ্ছে এই নীতিশাস্ত্র বিশেষভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করে, সংরক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করে। তার তিনটে কি কি বললাম, তিনটে কি কি বললাম বলো? এক হচ্ছে উদারনৈতিক সম্প্রসারণ, দুই কি পরিবেশ সংরক্ষণ, 3 সংরক্ষণ নীতিশাস্ত্র। এই হচ্ছে পরিবেশ নীতিবিদ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। এইবারে এসো গুরুত্বপূর্ণ পরিবেশ দিবস, এগুলো শর্ট কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য মনে রাখতে। বিশ্ব বসুন্ধরা দিবস কবে? 22শে এপ্রিল। প্রতি বছর কবে পালন করা হয়? 22শে এপ্রিল। গাছ লাগানো হয় 22শে এপ্রিল। আচ্ছা, 1970 খ্রিস্টাব্দে পরিবেশবিদ গের্ড নেলসন সর্বপ্রথম এই দিবসটির প্রচলন করেন। সর্বপ্রথম এই দিবসটির প্রচলন করেন নেলসন, লিখবে তাহলেই হবে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, আমরা সবাই জানি। 1974 খ্রিস্টাব্দে প্রথম পালিত হয়। কবে পালিত হয়? 1974 খ্রিস্টাব্দে। এর উদ্দেশ্য হলো অন্যান্য জীবের সাথে একাত্ম হয়ে সুন্দর পরিবেশে বেঁচে থাকার সচেতনতা বৃদ্ধি করা। এই ছিল পরিবেশ নীতিবিদ্যার আলোচনা পার্ট 1। এরপরে আবার পার্ট 2 নিয়ে আসবো, যাতে কোশ্চেন আনসার গুলো, এই চ্যাপ্টারটা সব থেকে বড় যেটা মুখ্য দরকার, সেটা কিরকম টাইপের কোশ্চেন আসবে, কিরকম টাইপের আনসার। কারণ বোঝালে চ্যাপ্টারটা সহজ, কারণ ছোটবেলা থেকে ভূগোল পড়ে আসছো, ভৌগোলিক ব্যাপার পড়ে আসছো, পরিবেশ পড়ে আসছো, যে কোনো পরীক্ষা পরিবেশ কাজে লাগছে, তাই পরিবেশ সম্পর্কে সবাই জানো। কিন্তু এই চ্যাপ্টারটা কি, প্রশ্ন উত্তরটা বেশি করে করতে হবে। ঠিক আছে? প্রশ্ন কেমন টাইপের আসবে আর উত্তর এর পরের দিন আমি সেটা করাবো। ঠিক আছে? অসুবিধা আছে? তাহলে পারা যাবে তো? পরিবেশ নীতিবিদ্যা সহজ মনে হচ্ছে তো? এগুলো সব আগে থাকতেই জানা আমাদের পরিবেশ সম্পর্কে। ঠিক আছে? তাহলে মানব কেন্দ্রিক আর অমানব কেন্দ্রিকটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। অসুবিধা নেই। আর যার যা প্রবক্তা গুলো আছে, কিছু কোটেশন আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। পারা যাবে তো? ঠিক আছে।